কি এসেছেন? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? বিদ্যুৎদা এসেছেন। বিদ্যুৎদা, আমার কথা কি শোনা যাচ্ছে? শঙ্করদাও এসেছেন। ঠিক আছে, তাহলে কি শুরু করব, না একটু অপেক্ষা করব? ঠিক আছে, তাহলে আমি একটুখানি শুরু করি। নমস্কার, আমি দেবশ্রী কর, ইষ্টিকুটুম পরিবারের একজন সদস্য। শুরুতেই আমি ইষ্টিকুটুম পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যাকে জানাচ্ছি আমার হার্দিক শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে ইষ্টিকুটুম পরিবারের কর্ণধার শ্রীযুক্ত শঙ্কর দাস মহাশয়ের আমন্ত্রণ পেয়ে আমি এখানে এসেছি লাইভে আপনাদের সামনে কিছু কথা, কিছু কবিতার ডালি নিয়ে। শঙ্কর দাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আর অভিনন্দন জানাচ্ছি। আজকে যে আমরা একটা ভয়ঙ্কর দুঃসহ পরিবেশের মধ্যে দিয়ে বিগত কয়েক মাস ধরে চলেছি, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটাই বোধহয় আমাদের বেঁচে থাকার হয়ে দাঁড়িয়েছে। সেখানে ইষ্টিকুটুমের তরফ থেকে যে আমাদের মানসিক অবসাদটা কাটিয়ে তোলার প্রয়াস, সেটাকে আমি আবার অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। সবাইকে আমি আবারও আমার হার্দিক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ আমাদের জীবনের ধ্রুবতারা, নিকষ অন্ধকারে আলোকময় দিশারি। বাঙালি তার বহু বছরের, শত কোটি বছরের সৌভাগ্য আর তপস্যায় রবীন্দ্রনাথকে পেয়েছে। তিনি আমাদের অন্তরে কবিতার বীজ প্রথিত করেছেন, আমাদের আচ্ছন্ন করে রেখেছেন কবিতার মায়া মন্ত্রে, প্রাণসুধায়, সঞ্জীবনী শক্তিতে। শুধুমাত্র 25শে বৈশাখ বা 22শে শ্রাবণী নয়, সমস্ত বছর জুড়েই কবি আমাদের আশ্রয়, জীবনের প্রতিটি অনুভূতির বাগ্ময় প্রকাশ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমার জীবনের প্রথম প্রেম। কবি তুমি আছো, তাই বেঁচে থাকতে ইচ্ছে করে। মানব জীবনের তুমুল বিপর্যয়ের পরেও আমি বাঁচি। তুমি আছো তাই আছে এই দেশ, আমার মাতৃভাষা, আমার অনন্ত জন্মভূমি। তাই আমার আজকের প্রথম নিবেদন
কবিকে শ্রদ্ধা জানিয়ে তারই কবিতায়, খুব চেনা কবিতা, আমার খুব প্রিয় কবিতা, পছন্দের কবিতা, হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখ খানি ঘিরে কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে দিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জলি। থমকে গেল আমার মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে পড়লে নমস্কার, সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, ফোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চে তোর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বসে মৃদু স্বরে, সময় কোথা, সময় নষ্ট করবার কিছু মনে করো না, আমাকে নামতে হবে পরের স্টেশনে, ধরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলাম চুপ করে, তারপরে বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগে, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। শান্তশ্রী এসছিস? ধন্যবাদ। সুদীপ্তা আছে তো, অনেক ধন্যবাদ। রবি ঠাকুরের পরে যিনি বাঙালির মননে চিন্তায় অবিচ্ছেদ্যভাবে জড়িত, তিনি কাজী নজরুল ইসলাম। দুই বাংলার মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে তার কালজয়ী গান কবিতা, এখনো গায়ে কাঁটা দেয় যখন তার জ্বালাময়ী দেশাত্মবোধক গানগুলো কানে ভেসে আসে। নজরুল মানে বিদ্রোহ, নজরুল মানে প্রতিবাদের আরেক নাম, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সমতা, একতা, লড়াই। কিন্তু তা ছাড়াও তার বৈচিত্র্যময় রচনার সম্ভার থেকে তাকে আরো নানা রূপে আমরা উদ্ঘাটন করতে পারি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই উদার বৈচিত্র্যময় ভারতবর্ষে যখন ধর্মের নামে চলে
হানাহানি, রক্তারক্তি, তখন নজরুলের কলম গর্জে ওঠে তার বিরুদ্ধে। এবার তাহলে তার বিষের বাসি কাব্যগ্রন্থ থেকে একটি বিখ্যাত কবিতা আমি শোনাতে যাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব চাপ চালিয়া খেলছো জুয়া, ছুড়ে তোর চাপচা পিচার ছেলের হাতের নয়তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব চাপ চালিয়া খেলছো জুয়া, হুঁকর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতে জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ, আছে শুধু চাঁদ শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব চাঁদ চালিয়া খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে পর্ব শুভ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, চাকলা সে জাত জাহান্নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব চাপ চালিয়া খেলছো জোয়া, দিন কাটা সব দেখতে পাস নেই দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষছে তোদের বিষাদ জাতের জাতা করে। তোরা তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজে নিবি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব চাপ চালিয়া খেলছো জোয়া, সবার বিপুল বিশ্বে যে বিধি বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ের বাসি। অরে মূর্খ অরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র গোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জোয়া। সকল জাতি সৃষ্টিতে তার এ বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন করে, অশিক্ষিত ঢালা সেজে বাছুর মেরে গাভী ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হল জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই। তোর ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস থুপের ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জোয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতিটিকে টুপি টোপর সব শ্বেতা ভাই একাকার। জাত সে ঠিকে তুলা রবে এবার কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাড়াল এক কোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জোয়া। দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাপা। তাই নাইক অন্ন নাইক বস্ত্র নাই সম্মান নাইক অস্ত্র, এই জাত জুয়ারির ভাগ্যে আছে আর অশেষ দুঃখ শোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জোয়া। ধন্যবাদ। বিদ্যুৎদা কি লিখছেন পুরো স্ক্রিনটাই তো ম্যাচিং দেখছি। আমরা সবেমাত্র ভারতবর্ষের
৭৪তম স্বাধীনতা দিবস ৭৪তম স্বাধীনতা দিবস পেরিয়ে এসেছি। ওই দিন আরেক মহান কবির জন্মদিন, যার জীবন অবহেলার অন্তরালে চাপা পড়েছে আজন্ম। বলতে পারেন অবহেলার মোড়কে মরা ছিল সারাটা জীবন। তিনি কবি সুকান্ত ভট্টাচার্য। জীবন তাকে নানাভাবে প্রতারিত করেছে। অবহেলায়, অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকে তার লেখনী কিন্তু কোনো দিন থেমে থাকেনি। অবশেষে মাত্র ২১ বছর বয়সে তার কলম চিরদিনের জন্য থেমে যায়। কিন্তু এত কম সময়ের মধ্যেও তিনি যে ভান্ডার বাংলা দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন, তার বিনিময়ে সে অর্থে খ্যাতি পাননি। সেটা আমাদের কাছে খুবই আক্ষেপের, খুবই দুঃখের। আমি এখন আপনাদেরকে সুকান্ত ভট্টাচার্যের একটি কালজয়ী কবিতা শোনাতে যাচ্ছি। প্রিয়তমাসু, বিখ্যাত কবিতা সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাসু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকেছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহিত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ত। আজ এখন সীমান্তের প্রহরী, আজ নীল আকাশ সবাই পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের পোড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তার শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল। রাত্রে চাঁদ ওঠে, আবার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে বল যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় চলেছে অনুশোচনার অঙ্গারে। তোমরা আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছে দারিদ্র্যের মধ্যে, ছড়ে দিয়েছে দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে, জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশা। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আবার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর,
যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই চলে থাকে দুঃসহ অন্ধকার। সৌরভ চৌধুরী, আমার দাদা ভাই এসেছে, লিখেছে আমার প্রিয়তম একটি কবিতা। আমারও খুব প্রিয় একটি কবিতা। তালিয়া সেন লিখেছে অপূর্ব। ধন্যবাদ। আপনারা সবাই পাশে থাকবেন। যমুনা চক্রবর্তী, যমুনা দিয়ে এসেছে, লিখেছে খুব সুন্দর হচ্ছে। তোমরা সবাই পাশে থেকো, পাশে থাকলে অনেকটা সাহস পাই, ভরসা পাই। এবারে আমি চলে যাচ্ছি আধুনিক কবিতায়। আমার খুব প্রিয় কবি সুবোধ সরকার, যার কবিতা আমি আমার প্রত্যেকটি অনুষ্ঠানে আবৃত্তি করে থাকি। সেই সুবোধ সরকারের লেখা একটি প্রিয় কবিতা আমি পাঠ করছি। ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম, কি নাম, কি নাম রাখতা? ময়ূরপঙ্খী। কম করেও 19 জন কবি, অধ্যাপক, লেখক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। না না, ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টনবল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সবস্বরে 3 জন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটতে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সাথে কাদা হয়ে শুয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ লাগেনি কখন। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর ফুটপাত আর ফুটপাত, সামনে ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি?
এই কবিতাটি না আমাকে খুব ভাবায়। যখন শত শত বাচ্চাদের, অনাথ শিশুদের রাস্তায় কষ্ট পেতে দেখি, ঝড়ে জলে বিধ্বস্ত হতে দেখি, তখন আমাকে খুব ভাবায়। পঞ্চাশের দশকের বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষ বরাবরই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার। প্রাতিষ্ঠানিক ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে ব্যক্তি কবির প্রতিবাদী মানসিকতা আমরা দেখতে পাই তার বিখ্যাত কবিতা যমুনাবতীতে। স্বাধীনতার পরবর্তী সময়ে কোচবিহারে খাদ্য আন্দোলনের দাবিতে, খাদ্য আন্দোলনের মিছিলের ওপরে পুলিশের নির্বিবাদে গুলি চালনার প্রতিবাদে এবং কিশোরী হত্যার প্রতিবাদে কবিকে লিখতে হয়েছিল একটি কালজয়ী কবিতা যমুনাবতী। আমি সেটি এখন আপনাদের শোনাচ্ছি। One more unfortunate very of breath, unfortunate gun to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে দিই ভাত, হায় হায় তোকে ভাত দেব কি, কি দিয়ে যে দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। তু পারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। টর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছে না হামলায়, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধবনীতে আকুল ঢেউ তোলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রোডে চললো, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চললো মেয়ে রোডে চললো, নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটি গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, বিষের টোপর দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে বধ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। ধন্যবাদ। আমি তো একটার পর একটা বলে যাচ্ছি, আপনাদের কেমন লাগছে সেটা তো বুঝতে পারছি না। কমেন্টস গুলো একটু দেখি। শান্তশ্রী লিখেছে গায়ে কাঁটা দিচ্ছে। পীযুষ দেবরায় লিখেছেন দারুণ হয়েছে ময়ূরপঙ্খী, থ্যাংক ইউ। মৌসুমী দাশগুপ্ত লিখেছে, মৌসুমী লিখেছে ময়ূরপঙ্খী দারুণ লাগলো, থ্যাংক ইউ। শঙ্কর দাস লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ শঙ্কর দা।
এবারে সামনেই আর কিছুদিন পরেই মহালয়া। সেই মহালয়ার দিনটিকে মাথায় রেখে একটি কবিতা আমি রেখেছি। কবিতাটির নাম হচ্ছে শারদিয়া। খুব বিখ্যাত কবিতা, বিখ্যাত কবির বিখ্যাত কবিতা, কবি শুভ দাশগুপ্ত, কবিতা শারদিয়া। তো শুরু করছি। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আবার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আবার গ্রাম, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ বাতাবাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাস্য মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন খোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়ে বাঁচা। সে বছর কি হলো বলি, সরো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, হাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। হাড়ের জমি, পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটির দিব্যি ডাক পাঠালো। কাশ ফুলেরা উঠলো দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিদিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম ঠাক জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটু কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দু হাতে মুখ ঢাকা।
কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বাড়ির পিছু পিছু। নিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে বলল। ঠাকুর করি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিবার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আবার হাসছে, চলো বলো। কোথায় গেলি বারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি করে খুঁজে তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জানি ঠাকুর, কিন্তু আবার মেয়ে ফিরবে কবে? কেউ কি করু মন্ত্র জানো? বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। ধন্যবাদ। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আসছে তো? আমি ঠিক বুঝতে পারছি না। এবারে আমি যার কবিতা পাঠ করতে যাব, তিনি আমাদের মধ্যেই আছেন, আমার খুব প্রিয় কবি দাদা বিদ্যুৎ চক্রবর্তী। বিদ্যুৎদার একটি কবিতা আমি পাঠ করছি। বিদ্যুৎদার লেখা আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, আমি তো একটার পর একটা বলেই চলেছি। আপনার কবিতা এবারে পাঠ করব। ইমোজি ভালোবাসা। একটি ইমোজি তোর থেকে পেতে পোড়াই যে কত কাঠ খড়, সে তো শুধু আমিই জানি। হৃদয়ে লাগাতার ঝড়, তুই কি জানিস? তোর থেকে আসা একটি ইমোজির দাম, সে তো শুধু আমিই জানি। সুখে মোড়া নীল ঘাম, একটি ইমোজি তোলপাড় করে আবার পিয়াসী মন। একটি ইমোজি খুশিতে ভরে আবার উদাসী ক্ষণ। ছলকে ওঠে আকুল হৃদয়, সুখ টইটুম্বুর। শরিত ধারায় ছুটে চলে যত ভালোবাসা ঘনঘোর। তুই তো থাকিস গণ্ডি ভেতরে, লোক জানাজানি ভয়ে।
আমি তো প্রতিটি ক্ষণেই তোকে ভাবি মশগুল হয়ে, একটি ইমোজির পথ চেয়ে থাকি অকুন্তে হাপিত্যে সে। মরেছি মরমে, জ্বলেছি সরমে, আমি তোকে ভালোবেসে। কত যে কথার পাহাড় রচি তোর সাথে দিনে রাতে, লোকলাজ ভয়ে চাপা পড়ে রয় ভাবি ঘাত প্রতিঘাতে। বাধা নিষিধের জাঁতাকলে আমি পথ খুঁজে না পাই, ঘুর পথে তাই তোর সকাশে ইথারে পৌঁছে যাই। আমার যত না বলা কথা তোর যে হৃদয়ে দোলায়, সেই বার্তাটি আসে ফিরে তোর একটি ইমোজি ছোঁয়ায়। এমনি করেই ভাস্প দুটিতে পুষ্প মিলন আশা, বলবে কথা একটি ইমোজি, ভালোবাসা ভালোবাসা। ধন্যবাদ বিদ্যুৎ দা আপনার কবিতাটি পাঠানোর জন্য। বিদ্যুৎ দা লিখেছেন আমি আপ্লুত, আমিও আপ্লুত পাঠ করতে পেরে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থাৎ দ্বিতীয় দশকে আধুনিক কবিদের মধ্যে অন্যতম হচ্ছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে উলঙ্গ রাজা, যে কাব্যগ্রন্থটি লিখে উনি 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সেই উলঙ্গ রাজার যে বিখ্যাত কবিতাটি উলঙ্গ রাজা, সেই কবিতাটি আমি আজকে এখন আপনাদের সামনে শোনাচ্ছি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উবেতার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো, সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞেস করুক, রাজা রাজা তোর কাপড় কোথায়? ধন্যবাদ। পারমিতা দিও এসেছে, ধন্যবাদ পারমিতা দি, সঙ্গে থেকো।
আহ একজন বিখ্যাত কবির কবিতা পাঠ করব, মল্লিকা সেনগুপ্ত। কবিতাটি একটি প্রেম ভাঙার গল্প, অর্থাৎ বিচ্ছেদের কবিতা। কবিতাটির নাম হচ্ছে শুভম তোমাকে, কবি মল্লিকা সেনগুপ্ত। শুভম, তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে। গত জন্মের স্মৃতির বোতল, খুলে যাওয়া গানের বোতল, ঠিক সেই বুক, সেই ভুরু, শুধুই ঈষৎ পাক ধরা চুল, চোখ মুখ নাক অল্প খুলেছে, ঠোঁটের কোনায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটতো, কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া। ক্রমশই যেন রাগ বাড়ছিল। তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসবো। আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেলনা, সব মুছে দেব শুধু তোমার জন্যে। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রের ভক্ত হব না? তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমনি তর্জা চালতো দুজনে, তবুও তোমার ঘাম গন্ধ, সস্তা তাবাক, স্বপ্নের চোখ আমাকে টানতো অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটিও তোমাকে টানতো প্রতি সন্ধ্যায়, ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে, আমিও পুনের ফিল্মি কোর্সে। প্রথম প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে 7খানা চিঠি। ক্রমশ কমলো চিঠির সংখ্যা, সপ্তাহে, তারপরে মাসে একটা, 9 মাসে, 6 মাসে, একটা বছরে। তারপরে একটাও না, একটাও না। ডাক বাক্সের বুক খা খা করে ভুলে গেছি কত দিন হলো। তুমিও ভুলেছ ঠিক ততদিন। তারপর তারপর সেই পৌষের মাঠে হঠাৎ হঠাৎ সেদিন বই মেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতন তোমার মুখটা দেখতে পেলাম। শুভম, শুভম, তুমি কি সত্যি শুভম? ধন্যবাদ। আজকে সমগ্র পৃথিবী একটি ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হয়েছে। মারণ ভাইরাস তার বিজয়ডঙ্কা বাজিয়ে চলেছে অবলীলায় বিগত কয়েক মাস ধরে। সমগ্র বিশ্ব যেন এক মৃত্যু মিছিলে পরিণত হয়েছে। জীবনটা বড্ড অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। কত প্রাণ ঝরে পড়েছে অকালে, কত প্রিয় লোককে আমরা অকালে হারিয়ে ফেলেছি। মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে রয়েছে। যদিও আসছে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটুখানি মন ভালো করার জন্য, সবাইকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য, নিজে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু সত্যি মন ভালো নেই। ভীষণ রকম ভারাক্রান্ত মন। জীবন বড্ড অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। সবসময় মনে হচ্ছে কি হয় কি হয়।
এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি কলকাতার একজন কবি আর্যতীর্থ, ওনার একটি কবিতা শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে মিনিট। কবিতাটি আমার কাছে খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে, তাই আমি এখানে বেছে নিয়েছি। কবির নাম আর্যতীর্থ। আরেকখানি এমনটা কে বললো তোকে, বাঁচতে হলে নে বেঁচে নে, নিংড়ে নিয়ে মুহূর্তকে, কাদার হলে নে না কেঁদে, হৃৎপিণ্ড উজাড় করে, একটা ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে। হাসিস যদি সবটুকু দে, মন ভালো কর 1 মিনিটে, জীবন বলে ভাবিস যেটা, গড়া সেটা মিনিট ইটে। এক লহমায় প্রেম করে নে, তুচ্ছ করে সময় শাসন, অতীত এবং আগামীকে খাবোখা দিস উচ্চ আসন। ইতিহাসকে টেরিয়ে দেখিস মুহূর্তর যায় যে বয়ে, এই মিনিটে করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে। লাভ কি হবে আগাম ভেবে, পরের দিনের প্ল্যানটা করে, কেউ জানে না থাকবি কিনা রাত পোহালে কালকে ভোরে। একটা করে মিনিট বাঁচুক, সেই মিনিটেই তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে। আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিয়ে, খামোখা আর এই মিনিটে করবে কি সে ভাবনা নিয়ে। ইচ্ছে হলে নাচ না এখন, ভাবার হলে খুব নে ভেবে, 60টা সেকেন্ড মাত্র শুধু, মিনিটটা তোর সঙ্গ দেবে। কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পরে, একটা গোটা জীবন নিয়ে 1 মিনিটে দেনা ভরে। নেটের সমস্যা হচ্ছে লিখেছেন, শোনা যাচ্ছে না? সবারই কি নেটের সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে কি? এই যে ভয়ঙ্কর দুর্যোগ, তখন আমার বরাবরই রবি ঠাকুরকে আশ্রয় করতে ইচ্ছে করে, কবিকে আশ্রয় করে কিছুটা ভরসা পাই, সাহস পাই। কারণ একমাত্র কবিই বলে গেছেন, বিপদে মরে রক্ষা করো এ নহে বর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এ প্রসঙ্গে আবার বুদ্ধদেব বসুর একটি কবিতা মনে পড়ছে। বুদ্ধদেব বসুর কবিতা রবীন্দ্রনাথের প্রতি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণ লক্ষ্যে নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন, বর্বর রাক্ষস ফাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরি, প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ এ দুঃসহ ঘৃণা আনরও কি সহিতে পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে বর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো বাণী না ভয়, জীবনেরই জয় হবে জানি। জীবনের জয় হবে, একদিন আমরা সবাই এই জীবন যুদ্ধে জয়ী হব, এই আমাদের আশা।
এই আশাকে ভর করে, এই বুক ভরা আশা নিয়েই আমাদের চলতে হবে। তাছাড়া তো আমাদের হাতে আর কিচ্ছু নেই। কারণ এ যে এক অদৃশ্য শত্রু, তার বিরুদ্ধেই আমাদের লড়তে হচ্ছে। আমাদের পরবর্তী বাঙালি প্রজন্ম, আমার হাতে বোধহয় সময় খুব একটা বেশি নেই, ঠিক আছে, আমি এটাই আমার শেষ নিবেদন করতে যাচ্ছি। আমাদের পরবর্তী বাঙালি প্রজন্ম, যাদের অনেকের কাছেই হয়তো আমাদের মাতৃভাষার সাথে বর্ণ পরিচয়টুকুও নেই, তাদের অনেকেই হয়তো আমাদের অ আ ক খর সাথে সেইটুকু পরিচয়টুকুও হয়নি। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বদান্যতায়, তাদের দৌরাত্বে বাংলা ভাষা আজ অনেকটাই ব্রাত্য। তাই আমার মনে হয় আমাদের অভিভাবকদেরই অনেকটা কর্তব্য, দায়িত্ব বর্তায় যে অন্তত ঘরে এই ভাষাটি সুচারুরূপে চালু রাখার। না হলে বাংলা ভাষায় যে অপরূপ মণিমাণিক্যের সন্ধান আছে, অপরূপ মণিমাণিক্য দিয়ে আমাদের রত্নভাণ্ডার পরিপূর্ণ আছে, সেটা হয়তো অদূর ভবিষ্যতে অতল গহ্বরে তলিয়ে যাবে এবং সে আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের দিন হয়ে দাঁড়াবে। এবারে আমি আপনাদেরকে আমার বেসুরো গলায় দু লাইন গুনগুন করছি, আপনারা দয়া করে আমায় মাফ করবেন, আমি অত্যন্ত বেসুরো, প্রথমেই বলে দিচ্ছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, করি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে ঝুপ। এমনই হিজল বট তমালের ছায়া বাংলার অপরূপ রূপ। আমার গানকে দয়া করে আপনারা গান হিসেবে দেখবেন না, এটা আমার অনুভূতির প্রকাশ, বাংলা ভাষার প্রতি, বাংলা মায়ের প্রতি আমার ভালোবাসার প্রকাশ। আমি জানি আমি অত্যন্ত বেসুরো। আর কি করব, না এখানেই শেষ করব? বিদ্যুৎ দা, শঙ্কর দা, কিছু বলুন।
না হলে আমি এখানেই শেষ করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, তাদের সবার প্রতি আমার ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। শঙ্করদা এবং বিদ্যুৎদাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।